রেড নোটিশের প্রেক্ষিতেই যে তথ্যের ভিত্তিতে দুবাই থেকে শুক্রবার বিমানবন্দর থেকে তাকে আটক করে দুবাই পুলিশ। এক ব্যাংকের কার্ড দিয়ে তো আসলে অন্য ব্যাংকের বুথেও টাকা ওঠানো যায়, সেটাও সাময়িকভাবে বন্ধ রয়েছে। গত এক সপ্তাহের যে তথ্য সে অনুযায়ী আপনার 90টা হত্যাকাণ্ডে সংঘটিত হয়েছে। পুরো ম্যাচে আসলে বেশ কিছু জায়গায় দেখা গেছে ব্রাজিলের ঘাটতি রয়েছে। মাঝমাঠ বলেন, সামনে আক্রমণ ভাগে বলেন, স্ট্রাইকারের অভাব রয়েছে। দুই ফুলব্যাকও যথেষ্ট গতিশীল নন। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমরা প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। তো এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান খান। কামরুজ্জামান, কিভাবে আসলে গ্রেফতার হলেন, তার বিরুদ্ধে কি কি মামলা আছে, এবং ইন্টারপোলের রেড নোটিশও ছিল, রেড অ্যালার্টও ছিল তার বিরুদ্ধে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমন শুরু করেছিলেন যে বেনজির আহমেদ তিনি পুলিশের একজন খুব আলোচিত সমালোচিত কর্মকর্তা, যিনি কেরিয়ারের মধ্যে 12 বছর প্রায় এক যুগ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। 2010 সালে বেনজির আহমেদ ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপরে তিনি র্যাব মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি তার কর্মজীবনে পুলিশের আইজিপি ছিলেন। এই যে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকাকালীন অবস্থা তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার সহ ড্যামকার স্টাইলে চলার অনেক অভিযোগ ছিল। এর মধ্যে আছে অপহরণ, গুম, হত্যা প্রচেষ্টা সহ বিভিন্ন অভিযোগ, দুর্নীতির অভিযোগ তো আছেই। এই দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা করেছে। একটি মামলা তদন্ত শেষে চার্জশিট হয়ে তার বিরুদ্ধে পরোয়ানা হয়েছে, এবং সেই পরোয়ানার প্রেক্ষিতেই বাংলাদেশ দুদকের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলে আবেদন জানায়। তারপর ইন্টারপোল রেড নোটিশ জারি করে। রেড নোটিশের প্রেক্ষিতেই যে তথ্যের ভিত্তিতে দুবাই থেকে শুক্রবার বিমানবন্দর থেকে তাকে আটক করে দুবাই পুলিশ। কবে গেলেন ওখানে, এবং সপরিবারে থাকতেন না কিভাবে? আপনি জানেন যে 2024 সালের 4 মে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেন। এরপরে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে জানেন। আপনাকে জানিয়ে রাখি যে তার কাছে 3টি পাসপোর্ট পাওয়া গেছে। এই পাসপোর্টেও তার বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ আছে, তার বিরুদ্ধে পিএইচডি জালিয়াতির অভিযোগ আছে। তাকে গ্রেপ্তারের পরে বাংলাদেশ ছাড়া পর্তুগাল এবং সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট তার কাছে পাওয়া গেছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এর মধ্যে আছে যে বিপুল সম্পদ তার রয়েছে, যে গোপালগঞ্জ, মাদারীপুর, সাভার স্বদেশের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রচুর সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত অর্জনের অভিযোগ রয়েছে। এগুলি তিনি তার স্ত্রী এবং 2 কন্যার নামে তিনি করেছেন বলে দুদক তদন্তে পেয়েছে এবং প্রতিবেদন দিয়েছে আদালতে। এর মধ্যে বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। তার বিলাসী জীবন নিয়েও নানা রকম প্রশ্ন আছে। টোটাল বেনজির আহমেদই পুলিশ বাহিনীর মধ্যে একজন ব্যতিক্রম এবং আলোচিত ছিলেন। তার জীবন যাত্রার মান, চলাফেরা, কথাবার্তার ঢং সব কিছুতেই তিনি ছিলেন ব্যতিক্রম, এবং তিনি ধরাকে সরাজ্ঞান মনে করতেন এবং ড্যামকার স্টাইলে চলাফেরা করতেন। পুলিশ কর্মকর্তা ছিলেন কিন্তু অনেকটা মাফিয়া স্টাইলে চলাফেরা। আপনি দেখবেন যে তার বিরুদ্ধে যে 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আছে, অপহরণের অভিযোগ আছে, গুমের অভিযোগ আছে। এরকম অনেক স্পর্শকাতর অভিযোগ, যেটা আসলে পুলিশ তো আইনের রক্ষক, কিন্তু বেনজির সাহেবের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে কিংবা উঠেছে সেগুলি ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হওয়ার মতো অনেকটা। তার এলাকাতে জমি জমা দখলেরও সংবাদ আমরা দেখেছি। হ্যাঁ, বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন জমি দখলের অভিযোগ আছে। এবং এই বিপুল সম্পদের একটা বড় অংশ কিন্তু আদালত জব্দ করতে নিজে দিয়েছে, এবং জব্দের পরে সেগুলি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, তৎকালীন সময়ে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তার কিছুটা বাস্তবায়নও হয়েছে। এই সম্পদের মধ্যে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট তার জব্দ হয়েছে বাংলাদেশে, এবং সম্পত্তিও বিপুল পরিমাণ জব্দ হয়েছে, যেটা বললাম। এছাড়া বিদেশে যেগুলি আছে সেগুলি ফিরে আনার জন্য বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। কামরুজ্জামান, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করা হলো, আমরা শুনেছি যে দুবাইয়ে অনেক পলাতক আসামি আছে, অনেক পলিটিক্যাল পার্টির লিডারও আছে। তো তারাও কি এরকম আটকের একটা সম্ভাবনা আছে? না, আপনি এর আগেও দেখবেন যে একজন শীর্ষ সন্ত্রাসী
জিসান ওরূপে মন্টি, সেও দুবাই আটক হয়েছিল। আটকের পরে সে কিন্তু পুলিশের খাতায় তালিকাভুক্ত, রেড নোটিশধারী, তাকে কিন্তু আনা যায়নি। তারপরে আরাফ খান নামে একটা ছেলের গল্প আমরা শুনেছি, যিনি গোল্ড ব্যবসা করছে, তাকেও কিন্তু এখানে আটক করছিল, কিন্তু দেশে আনা যায়নি। আসলে সরকার বলেছেন যে 30 দিনের ভিতরে বেনজির আহমেদকে ফিরিয়ে আনার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করবে। এটা কতটা বাস্তবসম্মত হবে, তাকে দেশে ফিরে আনা যাবে কিনা সেটা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। এর মধ্যে আপনি যেমনটা বলছিলেন যে দুবাইয়ে অনেকেই রয়েছে, আসলে তো ইন্টারপোলের পরিধি তো অনেক বড়। শুধু দুবাই কেন, পৃথিবীর বিভিন্ন দেশেই সরকারের রেড ওয়ারেন্টভুক্ত কিংবা তালিকাভুক্ত অনেক অপরাধী রয়েছেন। তাদেরকে ফিরে আনার জন্য সরকার বিভিন্ন সময় চেষ্টা তদবির করে, এবং ইতিপূর্বেও রেড নোটিশধারী অনেকেই গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলার একজন আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা গিয়েছিল, আর অন্যদের তো তেমন দৃশ্যমান নাই। তবে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সে প্রক্রিয়াও কয়েকজনকে ইতিপূর্বে দেশে ফিরিয়ে আনার দৃষ্টান্ত রয়েছে। বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উঠানো যাচ্ছে না, এবং এই সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। কি কারণে টাকা উঠানো যাচ্ছে না, এগুলো নিয়ে কথা বলছেন আমাদের প্রতিবেদক মোহাম্মদ আলামিন। আলামিন, কি সমস্যা দেখা গেছে আর কি এটিএম বুথে টাকা তুলতে গেলে কি সমস্যা হচ্ছে? আসলে এই রিপোর্টটিতে যেটা উঠে আসছে আর কি, যে বেশ কিছুদিন ধরেই আসলে এটিএম বুথে কয়েকটি নির্দিষ্ট ব্যাংকে আর কি, সেটা ইসলামী ব্যাংক, ইউসিবিএল, তারপরে আপনার ইউসিবি আর কি, এসআইবিএল, প্রিমিয়ার ব্যাংক, এই ব্যাংকগুলোর বুথে টাকা ওঠাতে যে ভোগান্তিতে পড়ছে মানে যারা গ্রাহক। এছাড়া আরো একটা বিষয় হচ্ছে যাদের কি ধরনের ভোগান্তি? যে তারা হচ্ছে টাকা পাচ্ছে না, মানে মানে কার্ড পাঞ্চ করতেছে, হ্যাঁ, তারা যে পরিমাণ আসলে টাকাটা উঠাতে চায় সেই পরিমাণ টাকা উঠাতে পারছে না। তো এখানে আরো একটা বিষয় উঠে আসছে রিপোর্টে, সেটা হচ্ছে যে এক ব্যাংকের কার্ড দিয়ে তো আসলে অন্য ব্যাংকের বুথেও টাকা ওঠানো যায়, সেটাও সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে রিপোর্টে এসেছে আর কি। মানে মানে তার ফলে আসলে এটা কি মিন করছে যে এই ব্যাংকগুলোতে লিকুইডিটি? হ্যাঁ, এখানে ব্যাংক সংশ্লিষ্টরা যেটা বলেছে আর কি, যে তারল্য সংকট আসলে রয়েছে। এর কারণ হিসেবে তারা বলেছে যে এটা খুবই সাময়িক সময়ের জন্য, বিশেষ করে গত ঈদের কারণে আসলে একটা প্রভাবিত হয়েছে। কারণ ঈদে অনেকে টাকা উঠিয়ে নিয়েছে, খরচ করেছে, তা মানে অনেক টাকা উঠিয়ে নিয়েছে, এই জন্য তাদের কিছুটা সংকট ছিল। এটা মানে ধীরে ধীরে আসলে ঠিক হয়ে যাচ্ছে তাদের দাবি। আচ্ছা আচ্ছা, কিন্তু আসলে কি ঠিক হচ্ছে মাঠ পর্যায়ে? কিন্তু এই রিপোর্টে যেটা উঠে আসছে আসলে এখনো সংকট রয়েছে। অনেকেই যারা উঠাতে যাচ্ছে তারা পাচ্ছে না, মানে তাদের কাঙ্ক্ষিত পরিমাণটা পাচ্ছে না। ধরেন এইটা যদি ঢাকা শহরে হয় তাহলে তো এই ব্যাংকগুলোর তো সারা দেশেই বুথ থাকে, তাহলে সেসব জায়গায় অর্থাৎ সারা দেশেই একটা হ্যাঁ, সারা দেশব্যাপী এই সমস্যাটা হচ্ছে বলে জানা গেছে আর কি। বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া গেছে যে তারা কোনো কিছু বলছে কিনা? এখানে আসলে বাংলাদেশ ব্যাংক একই কথা বলেছে যে ঈদ উপলক্ষে আসলে যে পরিমাণ অর্থের চাহিদা বৃদ্ধি পেয়েছিল, সেই অর্থগুলো আসলে অনেকেই উঠিয়ে নিয়েছে, এই জন্য সাময়িক সময়ের জন্য এই সমস্যাটা তৈরি হয়েছিল। কিন্তু ব্যাংকগুলো তো জানে যে ঈদের সময় এই পরিমাণ টাকা মানুষ তুলতে পারে, তাদের তো একটা এস্টিমেট থাকে, তো সেইটা তারা ব্যাংকগুলো আমার মনে হয় প্রতিপালন করেনি এসব নির্দেশনা বা স্ট্যান্ডার্ড। হয়তো এই ধরনের তারা আগের থেকে ভাবেনি, কারণ প্রতি বছরই তো ঈদ আসে এবং ঈদের সময় সাধারণত মানুষের আর্থিক চাপ থাকে। এবং বাংলাদেশ ব্যাংক যেটা জানিয়েছে ওই একই কথা বলেছে তারা, যে চাপ ছিল, এটা সাময়িক সময়ের জন্য অসুবিধা, এই সমস্যাটা দীর্ঘমেয়াদী হবে না। আরো একটা বিষয়, কিন্তু এইভাবে তো মানে সেন্ট্রাল ব্যাংক তার একটা রেগুলেটরি বডি, এই রেগুলেটরি বডির কাজই হচ্ছে যে মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে। তার মানে বাংলাদেশ ব্যাংক নিজেই তার দোষ মানে থেকে মানে মুক্ত হওয়ার একটা বক্তব্য দিয়েছে যে হ্যাঁ সেটাই, যেটা যাচাই বাছাই করার দরকার সাধারণত সেটা তো আমাদের দেশে করা হয় না। আরো একটা বিষয় হতে পারে যে
সম্প্রতি ব্যাংকগুলো নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে ইসলামী ব্যাংক নিয়ে সরকার এবং বিভিন্ন বিরোধী দলীয় দলগুলোর মধ্যে নানান ধরনের বক্তব্য আসছে মালিকানা নিয়ে, এই আন্দোলনও ধরনের হয়েছে, এর মধ্যে আন্দোলনও দেখেছি। হচ্ছে। সেই সমস্যার কারণেও আসলে অনেকে টাকা উঠিয়ে নিচ্ছে, যাদের ইভেন আমাকে নিজে একজন আমার আত্মীয় ফোন দিয়েছে যে এই ধরনের সমস্যা, আমার তো ইসলামী ব্যাংকে এত টাকা আছে, সেক্ষেত্রে আমি উঠিয়ে নেব কিনা। তো মানে ভয়ে টাকা তুলে নিচ্ছে, ভয়ে অনেকে টাকা উঠিয়ে ডিপোজিটটা নিচ্ছে তুলে যে ফেলছে তার। আসলে কোনো সমস্যায় পড়বো কিনা। এই ধরনের সমস্যাও হতে পারে ব্যাংকগুলোতে। খুলনা শহরে আইন শৃঙ্খলার অবনতি দেখা যাচ্ছে এবং রিসেন্ট সময়ে খুনের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক শিপঙ্কর শীল। শিপঙ্কর, কি ধরনের অবনতি দেখা গেছে এবং কতজন মারা গেছে? সর্বশেষ গত এক সপ্তাহের যে তথ্য সে অনুযায়ী আপনার 90টা হত্যাকাণ্ডে সংঘটিত হয়েছে। সর্বশেষ আজকে যে নামাজের ভোরবেলা যে নামাজ হয়, নামাজের সময় আপনার 2জনকে গুলি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। লোকমান শেখ ওনার নাম। উনি মূলত এই ঘটনাটা এই কারণেই সংঘটিত হয়েছে, মূলত হলো আপনার তেলের সিন্ডিকেটের একটা বিষয়। এর মধ্যে গত 22 মাসে আপনার হলো ওইখানে 190টা ঘটনা ঘটেছে। এর মধ্যে বস্তি এখানে 150টার উপরে বস্তি আছে, প্রায় 200 সন্ত্রাসী সংগঠন ওখানে একসাথে কাজ করতেছে। তো দিনের পর দিন এখানে কিন্তু হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে, আইনশৃঙ্খলার তেমন একটা উন্নতি হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কি বলছেন? আইনশৃঙ্খলা আমি খুলনা মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার জাহিদ সাহেব, ওনার সাথে কথা বলেছি। উনি বলল কি, আমরা যৌথ বাহিনীর মাধ্যমে আমরা গত 10 দিন অভিযান চালাইছি। অভিযানের মাধ্যমে প্রায় 200 মতো আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে তবুও এখানে কমানো যাচ্ছে না, কারণ 5 আগস্টের আগের থেকে এই বাহিনীগুলো সক্রিয় ছিল। আবার অনেকে নামে বেনামে ছিল, অনেক ঘটনা হলো ঢাকায় ঘটনা ঘটছে, আত্মগোপনে যাচ্ছে হলো খুলনা যেতে গিয়ে এই ধরনের নতুন ঘটনা কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে কোনোভাবে কমানো যাচ্ছে না। তবে ওনারা নতুন করে আবার কি অভিযান অব্যাহত রাখবে। মানে খুলনাতে যে ধরনের 200 কতজনের কথা বললেন, তারা কি সবাই সন্ত্রাসী? এখানে সন্ত্রাসী গোষ্ঠী বর্তমানে 8টা সন্ত্রাসী গোষ্ঠী নামে বেনামে আপনার সক্রিয় রয়েছে এখানে রাজনৈতিক আমাদের পলিটিক্যাল শেল্টারের মাধ্যমে। কিন্তু অনেক সময় দেখা যায় কি অ্যারেস্ট হয় রাজনীতিক যারা হলো বর্তমান সরকারের আছেন, ওনারা অত্যন্ত মানে কঠোরভাবে ওসিকে নিজে দেওয়া হচ্ছে, ওনাকে ছেড়ে দেন। এখানে মাদকের সাথে জড়িত, দর্শনের সাথে জড়িত, চোরা কারবারির সাথে জড়িত, এখানে অনেক ধরনের সিন্ডিকেটের সাথে জড়িত। এগুলোর জন্য আইনশৃঙ্খলার বাহিনীর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, অর্থাৎ খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার উনি বলল আবার নতুন করে যৌথ বাহিনীর মাধ্যমে ওনারা অভিযান অব্যাহত রাখবে, যাতে করে খুলনাবাসী ভালোভাবেই বসবাস করতে পারে, স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। এই যে রাজনৈতিক মানে শেল্টার পাচ্ছে, আপনাদের সাথে কি কোনো রাজনৈতিক কোনো পলিটিশিয়ানের সাথে কথা হয়েছে এই ব্যাপারে? এ ব্যাপারে আমি মানে যিনি যেহেতু বর্তমান যিনি বর্তমান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব, ওনাকে ফোন করা হয়েছে, ওনাকে কোনোভাবে পাওয়া যায়নি। কিন্তু ওখানে যে সচেতন নাগরিক ফোরামের 2জনের সাথে কথা বলেছি, ওনারা বলল মূলত এই এলাকায় যে ঘটনাগুলো হয় এগুলো মূলত হলো আপনার বিভিন্ন ব্যবসা কেন্দ্রিক, সিন্ডিকেটের ব্যবসা, তেলের ডিপুর ব্যবসা, তারপরে চোরা কারবারি। এখানের সাথে সবচেয়ে বড় কথা হলো খুলনায় একটা অপরাধ করে খুব দ্রুত নদীর মাধ্যমে আপনার হলো পার পেয়ে যাওয়া যায়, দ্রুত বের হয়ে যাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে খুলনাতে কোনো মার্ডার করা বা হলো ক্রাইম করা খুবই সহজ। বিশ্বকাপের সামনের সারির একটি দল ব্রাজিল, সেই দল খেলেছে এবং কেমন খেললো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের হেড অফ স্পোর্টস রুবায়েত ইফতেখার। রুবায়েত, কেমন খেললো ব্রাজিল?
গতকালকে ব্রাজিলের খেলা আমরা দেখলাম মরক্কোর বিপক্ষে, যেটা আপনার যদি সবার রিয়াকশন এবং ব্রাজিলের কোচও ম্যাচ শেষে কথা বলেছেন, সন্তোষজনক নয় সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং মরক্কোর সঙ্গে 1-1 গোলে তারা ড্র করেছে এবং পুরো ম্যাচে যে পারফরমেন্সটা ছিল সেটা ব্রাজিলের তুল্য নয় বা ব্রাজিলের সমতুল্য নয় পারফরমেন্সটা। হ্যাঁ, আমরা একটা অসাধারণ গোল দেখেছি ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে, কিন্তু পুরো ম্যাচে আসলে বেশ কিছু জায়গায় দেখা গেছে ব্রাজিলের ঘাটতি রয়েছে। মাঝমাঠ বলেন, সামনে আক্রমণ ভাগে বলেন, স্ট্রাইকারের অভাব রয়েছে, দুই ফুলব্যাকও যথেষ্ট গতিশীল নন। এবং মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল, যথেষ্ট শক্তিশালী দল, তারা ব্রাজিলকে পুরো ম্যাচে চাপে রেখেছিল এবং ব্রাজিলের বলা যায় যে ভাগ্যগুণে আসলে তারা ম্যাচটা ড্র করেছে এবং মরক্কো যে জয় নিয়ে ফেরেনি মাঠ থেকে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ, সেটা ব্রাজিলের মতো এত বড় দলই হোক না কেন কিংবা যে কোনো দলই হোক, তাদের নিজেদের গুছিয়ে নিতে একটু সময় লাগে। তো আমরাও আশা করছি ব্রাজিল হয়তো দ্বিতীয় ম্যাচ বা তৃতীয় ম্যাচে নিজেদের সেরা একাদশ, সেরা ছন্দ ফিরে পাবে। কারণ ব্রাজিলের যিনি কোচ রয়েছেন, বিশ্বের সেরা কোচ বললেও খুব একটা অত্যুক্তি হয় না, কার্লো আনচেলত্তি, তিনিও ম্যাচ শেষে কিন্তু খুব একটা সন্তুষ্টি প্রকাশ করেননি। ম্যাচ শেষে যখন ক্যামেরায় বারবার তাকে দেখাচ্ছিল, তার চোখ মুখে একটা প্রশান্তি যেটা বলা যায় সেটা ছিল না এবং যথেষ্ট বিরক্ত ছিলেন বোঝা যাচ্ছিল। ব্রাজিল কিন্তু ইতিহাসে প্রথমবার বিদেশি কোনো কোচ নিয়োগ দিয়েছে তাদের জাতীয় দলের জন্য, এবং কার্লো আনচেলত্তির মতো একটা কোচ, যিনি বিশ্বের সেরা কোচ, রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন, তিনি কি করেছেন ইউরোপে, কিংবদন্তি কোচ, তার মনোপুত না হওয়াটা কিন্তু একটা বড় ইঙ্গিত যে আসলে কিন্তু মনোপুত না হওয়ার কারণ কি দেখলেন? দেখেন, মাঠে কালকে আমরা ব্রাজিলের খেলাটা যেমন দেখলাম, যে আমি শুরুতে একটু বলেছিলাম যে মাঝ মাঠে একটা বিশাল ফোকর রয়েছে, তাদের সৃষ্টিশীল কোনো খেলোয়াড় নেই, আক্রমণ ভাগে গোল স্কোরার স্ট্রাইকার নাই, দুই উইঙ্গারের উপরে ভরসা করে ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়া চমৎকার খেলোয়াড়, দুজন বিশেষ সেরা দুজন খেলোয়াড় রূপে ভিত্তি করে আসলে ব্রাজিল খেলছে। ডিফেন্সে সেন্টার ব্যাক দুজন ঠিক আছেন, মার্কিনিয়স এবং গ্যাব্রিয়েল, তারা ঠিক আছে, গোলকিপারও অনেক ভালো খেলেছেন। কিন্তু এই যে বাকি জায়গাগুলো, দুই ফুল ব্যাক, মিডফিল্ডে একেবারেই আপনার কোনো সাপোর্ট নেই, পাকেতা বলেন কিংবা কাসেমিরো বলেন, তাদের যে সৃষ্টিশীলতাটা, যেটা আসলে মাঝমাঠ থেকে বল যোগান দেওয়া হয় সামনে গোলের জন্য, এবং যোগান দিলেও যে আসলে ফরওয়ার্ড সেটা কাজে লাগাতে পারবেন কিনা, কারণ কালকে ইগর ছিলেন সামনে খেলছিলেন, তিনি এত সহজ কিছু সুযোগ মিস করেছেন যেগুলো আসলে স্ট্রাইকার, যারা আন্তর্জাতিক মানের স্ট্রাইকার, তারা চোখ বন্ধ করে সেখান থেকে গোল করতে পারেন। তো সব কিছু মিলিয়ে ব্রাজিলকে একেবারেই মনে হয়নি যে তারা সেই ফেভারিট ব্রাজিল, এবং হয়তো কার্লো আনচেলত্তি সব কিছু ঠিকঠাক করে নেবেন, একটা ম্যাচ হয়তো তার সময়টা লাগবে। জি, আচ্ছা, আরেকটা জিনিস আমরা মানে প্রশ্ন উঠেছে যে ওটিটি এতে খেলা দেখা যাচ্ছে না, বিশ্বকাপ খেলা। খেলাটা আসলে বিষয়টা আরিফুল, জিনিসটা হচ্ছে বিশ্বকাপের আগে থেকে আমরা দেখলাম যে বেশ কয়েকটি ওটিটি বাংলাদেশে ওভার দ্য টপ প্ল্যাটফর্ম, বিভিন্ন কোম্পানি বেশ লোভনীয় বিজ্ঞাপন দিয়ে এবং বেশ সস্তায় সব পুরো ওয়ার্ল্ড কাপ খেলার অফারটা দিল। কিন্তু যখন আমরা খেলা দেখতে বসলাম প্রথম দিন, কি বাফারিং হচ্ছিল, খেলা দেখা যাচ্ছিল না, লাইন ডিসরাপ্টেড হচ্ছিল, এটা নিয়ে আসলে ভয়ঙ্কর সমালোচনা ভক্তদের মাঝে। তো এটা নিয়ে আমরা একটা রিপোর্ট করেছি, এটা দর্শকরা এবং পাঠকরা দেখতে পারবেন আজকের পত্রিকায়। আমরা কোম্পানিগুলোর সঙ্গে কথা বলেছি, কারণটা বের করার চেষ্টা করেছি যে কেন এমন হচ্ছে। রোববার থেকে আমরা কিছু রিপোর্ট পাওয়া শুরু করছি যে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, কিন্তু আসলে প্রশ্নটা অন্য জায়গায়, যে আপনি একটা বিজ্ঞাপন দিলেন, একটা এত বড় বিশ্বকাপ আয়োজনের দেখানোর প্রস্তুতি নিলেন, কিন্তু যখন প্রশ্ন উঠছে, সমালোচনা হচ্ছে, এরপরে আপনি সলিউশন দিলেন, কেন জিনিসটা শুরু থেকে করা যাচ্ছিল না? বা আপনারা কোম্পানিগুলো আমাদের বলছে যে টেকনিক্যাল গ্লিচ ছিল, অনেকে বলেছে অমুক সমস্যা ছিল, তমুক সমস্যা, সেগুলো সমাধান করা হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে যে যারা ভক্ত বা একদম দর্শক, তাদের পক্ষ থেকে যে এগুলো কেন শুরুতে আপনারা করেননি? হ্যাঁ, মানে বিশ্বকাপের 2-3 দিন হয়ে গেছে, এখনও মানে তারা যে সব জায়গায় সমস্যা, সবগুলো কোম্পানি যে সব সমস্যার সমাধান করে ফেলেছে সেটা কিন্তু বলা যাবে না। তো দর্শক মোটামুটি পড়ে বুঝতে পারবে, দর্শক অবশ্যই বুঝতে পারবে, আশা করা যাচ্ছে। ধন্যবাদ রুবায়েত আপনাকে।